বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা বিগত ক্লাসে বেশ কয়েকটি ক্লাসে তোমাদের সঙ্গে পরিচিত হয়েছি। আজকে আমার ক্লাস 3 নাম্বার ক্লাস সমাজকর্মের উপরে। তোমরা অলরেডি সমাজকর্ম বিষয়ের উপরে বেশ কিছু প্রথম অধ্যায়ের উপরে ব্রিফ করেছি। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উপরে কিছু আলোচনা করব। তোমরা অবশ্যই আমার আলোচনা মনোযোগ সহকারে শুনবে। আজকে আমি তোমাদের সঙ্গে পরিচিত হয়ে নিচ্ছি। আমি নাদিরা বেগম, বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। আজকে তোমাদের যে পাঠ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজকর্ম বিষয়ের দ্বিতীয় অধ্যায়, সমাজকর্মের ঐতিহাসিক প্রেক্ষাপট। তোমাদের গত ক্লাসে আমি ঐতিহাসিক প্রেক্ষাপটের উপরে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছিলাম। আশা করছি তোমরা গত ক্লাসের উপরে তোমরা উপকৃত হয়ে টেক্সটও কিছুটা হলেও দেখেছো এবং টেক্সট থেকে তোমাদের সামনের ক্লাসের জন্য প্রস্তুতিও নিতে বলেছিলাম। আজকে যেহেতু আমরা পরবর্তী কিছু আইন সম্পর্কে আলোচনা করব, গত ক্লাসে তোমাদেরকে ধারণা দেয়া হয়েছিল। তা আজকে সেই আইনগুলো হচ্ছে 1834 সালের দরিদ্র সংস্কার আইন, দান সংগঠন সমিতি, বিভারিস রিপোর্ট এবং তোমার NASW, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। 1834 সালের দরিদ্র আইন, আমরা তো এই অধ্যায়ে দরিদ্র আইন নিয়ে আলোচনা করছি। তো দরিদ্র আইন বিষয়টা আসলে কি? দরিদ্রদের নিয়ে আইন। দরিদ্র যেই সকল দরিদ্র ওই সময়কার অবস্থায় বিভিন্ন রকমের দানশীলতা কার্যক্রমের অন্তর্ভুক্ত ছিল, সেই দানশীলতা কার্যক্রমগুলো দরিদ্রদের জন্যই নির্ধারিত ছিল। পরবর্তীতে দরিদ্রদেরকে অবস্থা পরিবর্তন আনয়নের ক্ষেত্রে বিভিন্ন আইনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তার মধ্যে 1601 সালের দরিদ্র আইন ছিল। 1601 সালের দরিদ্র আইন ওই সময়কার জন্য যথেষ্ট ফলপ্রসূ না হওয়াতে 200 বছরের ব্যবধানে পরবর্তীতে 1834 সালে ওই সকল আইনগুলো সংস্কারের মাধ্যমে নতুন কিছু নীতিমালা গ্রহণ করা হয়েছিল। তো সেখানে 1834 সালের দরিদ্র আইন সংস্কারের মধ্যে কি কি আলোচনা করা হয়েছিল? যে শিল্প বিপ্লবোত্তর যে শিল্পায়ন ও শহরায়নের প্রসার ঘটেছিল, সেটা কিন্তু মানে সবার মানে প্রসারটা যে হয়েছিল সেটা সবার গ্রহণযোগ্য হয়নি। তো নতুন নতুন দার্শনিক মতবাদ এবং প্রচলিত দরিদ্র আইনের ব্যর্থতা, এগুলোকে কেন্দ্র করে, এই সকল ঘটনার কেন্দ্র করে সমাজ জীবনের বিভিন্ন অসঙ্গতি দেখা যায় এবং এই সমস্ত অসঙ্গতির কারণে দরিদ্র আইন অনুশীলন মানে চর্চা যারা করত, মানে দরিদ্র আইনকে কেন্দ্র করে যাদেরকে ব্যবস্থা দেওয়া হয়েছিল, সেই অনুশীলনের তীব্র বিরোধিতা, দরিদ্র কর সম্পর্কে জনগণের অসন্তুষ্টি, দারিদ্র্যের প্রসার এবং প্রচলিত সাহায্যদান প্রক্রিয়া দরিদ্রদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে, যার ফলে সরকারকে দরিদ্র আইন প্রণয়নের 2 শতাব্দী পরে এসব আইন সংস্কারের জন্য নতুনভাবে চিন্তা ভাবনা করতে হয়, যার প্রেক্ষিতে 1832 সালে পার্লামেন্ট কর্তৃক দরিদ্র আইনসমূহের প্রয়োগ ও কার্যকারিতা অনুসন্ধান বিষয়ক জাতীয় কমিশন গঠন করা হয়। এই কমিশন দীর্ঘ 2 বছর প্রচলিত দরিদ্র আইন প্রশাসন এবং ইংল্যান্ডের প্রতিটি কাউন্টির কার্যাবলী পর্যবেক্ষণ করে 1834 সালের দরিদ্র আইন সংশোধন সম্মিলিত সুপারিশমালা পেশ করে। ওই বছরের 14 আগস্ট এই আইনে পরিণত হয়, যা ইংল্যান্ডের ইতিহাসে 1834 সালের দরিদ্র আইন সংস্কার নামে পরিচিত। তাহলে এই আইনটা শুধুমাত্র দরিদ্রদের আইন কর্তৃক দরিদ্রদের জন্য আইন নির্ধারণ করা হয় নাই, যে সকল আইন নির্ধারিত হয়েছিল সেই সকল আইনগুলো পরবর্তীতে দরিদ্রদের জন্য কি কি কাজে গ্রহণ করা হবে
সেই সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কয়েকটা সুপারিশ দেয়া হয়েছিল। সেই সুপারিশগুলা কি তোমরা দেখো, যে 1832 সালে গঠিত রাজকীয় কমিশনের সুপারিশের মধ্যে 1795 সালের স্পিন হ্যামল্যান্ড অ্যাক্ট কর্তৃক প্রচলিত আংশিক সাহায্য ব্যবস্থার বিলোপ সাধন, সকল সক্ষম ও কর্মক্ষম সাহায্য প্রার্থীকে শ্রমাগারে প্রেরণ করা এবং শুধুমাত্র অক্ষম, বৃদ্ধ, অসুস্থ, সন্তান সন্ততি সহ বিধবাদের বহিঃসাহায্যের ব্যবস্থা করা এবং দরিদ্র আইন ইউনিয়ন গঠনের মাধ্যমে বিভিন্ন প্যারিসের সাহায্য ব্যবস্থায় প্রশাসনের মধ্যে সমন্বয় সাধন এবং সাহায্য প্রার্থীদের জীবনমান এবং সামাজিক মর্যাদা নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের অপেক্ষা নিম্ন পর্যায়ে রাখা এবং রাজা কর্তৃক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠা করা। অর্থাৎ অষ্টম হেনরি যে সকল ব্যবস্থা গ্রহণ করেছিল সেই সকল কেন্দ্রীয় আইনগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠা করেছিল এবং সাহায্যার্থী যারা দরিদ্র ছিল, সাহায্য প্রার্থী ছিল, তাদের জীবনমান এবং সামাজিক মর্যাদা নিম্ন বেতনভুক্ত যারা কর্মচারী ছিল তাদের থেকেও আরো নিম্ন পর্যায়ে তাদের সাহায্যদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং দরিদ্র আইন ইউনিয়ন গঠনের মাধ্যমে যে প্যারিস অর্থাৎ বিভিন্ন এলাকার সাহায্য ব্যবস্থা প্রশাসনের মধ্যে কি করে রাখা হয়েছিল, যে সমন্বয় সাধন করা হয়েছিল। অর্থাৎ বিভিন্ন প্যারিস অর্থাৎ এলাকা ভিত্তিক যে ধরনের দরিদ্র মানে তো নির্ধারিত করা হয়েছিল সেই সকল প্যারিসের সাহায্যে এবং প্রশাসনের মধ্যে সমন্বয় সাধন করে তাদের সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং অক্ষম, বৃদ্ধ এবং অসুস্থ, যেখানে আমরা তো 1601 সালের দরিদ্র আইনে 3টা ক্যাটাগরির দরিদ্র পেয়েছিলাম, অক্ষম দরিদ্র, সক্ষম দরিদ্র এবং নির্ভরশীল বালক বালিকা এবং এই বৃদ্ধ এবং অসুস্থ সন্তান সন্ততি সহ বিধবাদের বাইরে থেকে যে সকল সাহায্য দেওয়ার সম্ভাবনা দেওয়া হয়েছিল সেই সকল সাহায্যের ব্যবস্থা করে তাদেরকে সেই সকল সাহায্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং সকল সক্ষম এবং কর্মক্ষম সাহায্য প্রার্থীকে শ্রমাগারে প্রেরণ অর্থাৎ সশ্রম ভাবে তারা ওই শ্রমাগারে থেকে পরবর্তীতে তারা বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা অন্তর্ভুক্ত হয়েছিল। তো এটা গেল হচ্ছে 1834 সালে তোমার দরিদ্র আইন সংস্কার এবং 32 সালের সুপারিশের ভিত্তিতে সংস্কার করা হয়েছিল। এখন তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিভারিস রিপোর্ট। বিভারিস কে? আসলে বিভারিস একটা নাম, তাই না? তো তোমরা এই বিভারিস রিপোর্ট অর্থাৎ প্রতিবেদন, বিভারিস রিপোর্টের প্রতিবেদনের প্রেক্ষিতে ওই সময়কার দ্বিতীয় শিল্প বিপ্লবোত্তর সময় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল 1939 সাল থেকে এবং 45 সাল পর্যন্ত দীর্ঘ 7 বছরের যুদ্ধ সময়কালীন সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি ব্যাপক সামাজিক অস্থিরতা অনিশ্চয়তা সৃষ্টি করে, আর্থসামাজিক অবস্থার ব্যাপক ক্ষতি হয়, ফলে বিদ্যমান সমস্যাসমূহ একদিকে যেমন জটিল রূপ ধারণ করে, এই ধরনের সমস্যাগুলোকে সামাজিক নিরাপত্তাহীনতার মতো নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। আর এই সমস্যা সমাধানের জন্য প্রচলিত সেবামূলক কর্মসূচি যা পরিকল্পিত গঠনমূলক সংস্কার সাধন করার মাধ্যমে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করে। 1941 সালে ইংল্যান্ডে তৎকালীন লেবার পার্টির পুনর্গঠন মন্ত্রী আর্থার গ্রিনহুড পার্লামেন্টারি সিদ্ধান্ত অনুযায়ী স্যার উইলিয়াম হেনরি বিভারিসের নেতৃত্বে সামাজিক বীমা ও সংশ্লিষ্ট সেবা সম্পর্কিত আন্তঃবিভাগীয় কমিটি গঠনের মাধ্যমে স্যার উইলিয়াম বিভারিসের নেতৃত্বে নামানুসারে বিভারিস কমিটি 1942 সালের নভেম্বর মাসে রিপোর্ট পেশ করেন, যা সমাজসেবার ইতিহাসে বিভারিস রিপোর্ট হিসেবে পরিচিত। এই বিভারিস রিপোর্ট যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন যে বিভিন্ন রকমের সুপারিশের মাধ্যম বলো, তারপরে আর্থসামাজিক ব্যবস্থা গ্রহণ, আর্থসামাজিক নিরাপত্তাহীনতার ফলে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল ওই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তার মধ্যে কিছু কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছিল। সেই সমস্যার মধ্যে বিভারিস মনে করেছিল যে সামাজিক সমস্যা অর্থাৎ কিছু কিছু সামাজিক সমস্যাগুলো প্রতিবন্ধকতা তৈরি করেছিল, যে বিভারিস মানব সমাজের অগ্রগতিকে নেতিবাচক প্রভাব বিস্তারকারী প্রতিবন্ধ হিসেবে যে প্রধান 5টি সমস্যাকে চিহ্নিত করেছিল তাকে পঞ্চদৈত্য নামে পরিচিত। তো তোমরা যখন টেক্সটের এই অধ্যায় নিয়ে পড়বে, বিভারিস রিপোর্টের উপরে আলোচনা আমরা করছি, তোমরা টেক্সট বই দেখে যখন পড়বে তখন এই পঞ্চদৈত্য সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকা অবশ্যই প্রয়োজন, যেহেতু
এই কোশ্চেনটা অবশ্যই এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার না থাকলে তোমরা অ্যান্সার করতেও অসুবিধা হবে। অতএব তোমরা এই পঞ্চতত্ত্ব সম্পর্কে একটু ভালো এবং ক্লিয়ার ধারণা রাখবে বলে আশা করছি। এই পঞ্চতত্ত্ব সমূহ কি কি? অভাব, রোগ ব্যাধি, অজ্ঞতা, মলিনতা এবং অলসতা। বিভারিজের মতে এই 5টি দ্বৈত অপসারণের মাধ্যমে সমাজে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করা যায়। তো তোমার এই পঞ্চতত্ত্বের মধ্যে যে বিষয়গুলো বলেছে যে অভাব, অলসতা, রোগ ব্যাধি, মলিনতা, এই বিষয়গুলো একটা মানুষকে প্রতিনিয়ত সামাজিক আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে যখন মানুষ মানে পরিবর্তিত হয়, তখন কিন্তু তাকে এই সমস্যাগুলো আঁকড়ে ধরে। তখন এই সমস্যাগুলোকে যখন একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি খুব সহজেই সমাধানের পর্যায়ে নিতে পারে সমস্যাগুলো, তখন কিন্তু সে নিজ থেকেই কিন্তু উত্তরণ ঘটতে পারে তার সমস্যা থেকে। বিভারিজ রিপোর্টের সামাজিক নিরাপত্তা কর্মসূচি। বিভারিজ রিপোর্টের কিছু কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচিও গ্রহণ করেছিল। সে সকল সামাজিক কর্মসূচিগুলো কি কি? দেখো, ব্যাপক সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির মধ্যে যে সকল কর্মসূচির কথা উল্লেখ করা হয় সেগুলো হচ্ছে একটি একীভূত, সমন্বিত ও পর্যাপ্ত সামাজিক বীমা কর্মসূচি প্রবর্তন করা। অর্থাৎ অনেকগুলো বীমা অর্থাৎ বীমা মানে কি? অর্থাৎ তোমার নিরাপত্তা। তো এই নিরাপত্তা কর্মসূচিগুলোকে একীভূত করা, সমন্বিত করা এবং পর্যাপ্ত সামাজিক বীমা কর্মসূচিকে প্রবর্তন করা। পরিবর্তনের মাধ্যমে যে সকল কর্মসূচি যাদের জন্য গ্রহণযোগ্য, সেই সকল কর্মসূচি তাদের জন্য প্রবর্তিত করে তাদেরকে তাদের কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা। জাতীয় বীমার সুবিধা বহির্ভূত জনগণের জন্য জাতীয় কর্মসূচি ভিত্তিক সরকারি সাহায্যের ব্যবস্থা করা। জাতীয় বীমা অর্থাৎ যারা জাতীয় নিরাপত্তা কর্মসূচির নিরাপত্তা কর্মসূচির সুবিধা সমূহ আছে, যেগুলো সেই সকল সুবিধার বহির্ভূত জনগণের জন্য জাতীয় কর্মসূচি ভিত্তিক সরকারি সাহায্যের ব্যবস্থা করা। এবং 3 নম্বরে আছে যে প্রথম শিশুর পরবর্তী প্রত্যেক শিশুর জন্য সাপ্তাহিক শিক্ষা ভাতা প্রদান করা এবং সর্বস্তরের জনসাধারণের জন্য ব্যাপকভাবে বিনামূল্য স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা প্রদান করা এবং অর্থনৈতিক বিপর্যয়কালে ব্যাপক গণবেকারত্ব প্রতিরোধে সরকারিভাবে পূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করা। টোটালটাই এই বিভাগের সামাজিক নিরাপত্তা কর্মসূচি টোটালটাই হচ্ছে তোমার প্রশাসনের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে ওই সময়কার যারা দরিদ্র পরিস্থিতির মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালীন সময়ে যে সকল দরিদ্র সামাজিক নিরাপত্তাহীনতার পর্যবসিত হয়েছিল, তাদের জন্য এই ধরনের কর্মসূচি, নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এবং তোমরা এই বিভারিজ রিপোর্টের উপর যে সামাজিক বীমা কর্মসূচি এবং যে পঞ্চতত্ত্ব বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই কারণে যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরেই কিন্তু ম্যাক্সিমাম সময় তোমাদের বোর্ডের কোশ্চেন গুলো তৈরি করা হয় এবং তোমরা অবশ্যই মানে এই চ্যাপ্টারটার উপর যখন তোমরা স্টাডি করবে, তখন কিন্তু এই তোমার বিভারিজ রিপোর্ট এবং 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন, বিভারিজ রিপোর্টের পঞ্চদৈত্য এবং সুপারিশমালা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহগুলো, এই বিষয়গুলো নিয়ে একটু বেশি করে তোমরা স্টাডি করবে। দান সংগঠন সমিতি। দান সংগঠন সমিতি আসলে কি? সমাজ কল্যাণ প্রত্যয়টাই কিন্তু বেসিক্যালি দানের উপরে নির্ভর করে গড়ে উঠেছিল। অর্থাৎ কল্যাণ, সমাজের জন্য যে কল্যাণ, সমাজের জন্য যে কল্যাণ আনয়ন করা হয়েছিল, সেটা কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। তো দানশীল ব্যক্তি যারা ছিল কিংবা দান যারা করত, যে ধনিক শ্রেণী বলো, চার্চ ভিত্তিক যে দানশীলতা গ্রহণ করা হয়েছিল, কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, সেই দানশীলতা কিন্তু মানব সেবার সবচেয়ে প্রাচীন এবং সনাতন প্রথা। সমাজসেবা কার্যক্রমে অসংগঠিত উপায়ে পরিচালনা করা হতো। মানে অসংগঠিত উপায়ে পরিচালনা করা হতো এই কারণে সাংগঠনিক কোনো ভিত্তি ছিল না, যে যেভাবে পারত সবাইকে নিজের পরিস্থিতি বুঝে তাদেরকে সাহায্য করা হতো। পরবর্তীকালে 19 শতাব্দীতে আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে সমাজসেবা কার্যক্রম সংগঠিত এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে
ইংল্যান্ড ও আমেরিকার দান সংগঠন আন্দোলন গড়ে ওঠে, যে আন্দোলন পরবর্তীকালে বিভিন্ন সাংগঠনিক মানে পরিস্থিতির মাধ্যমে এই আন্দোলনের ফলে গড়ে ওঠে যে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, যাকে আমরা সংক্ষিপ্তভাবে সিওএস বলে জানি। তো দান সংগঠন সমিতি 1869 খ্রিস্টাব্দে যেমন ইংল্যান্ডের দুস্থ, দরিদ্র ও অসহায়দের সরকারি পৃষ্ঠপোষকতার সাহায্যে দানের বিভিন্ন কার্যকরী পদক্ষেপ ও ভূমিকা পালন করে, তেমনি ইংল্যান্ডের অনুকরণে আমেরিকাতেও 1877 সালে দান সংগঠন সমিতি গড়ে ওঠে। অর্থাৎ ইংল্যান্ড এই কর্মসূচি গ্রহণ করার পরবর্তী সময়কালে অর্থাৎ 1877 সালে দান সংগঠন সমিতি আমেরিকায় নতুনভাবে কর্মসূচি গ্রহণ করে, যেটা পরবর্তীতে দান সংগঠন সমিতি আমেরিকা এবং ইংল্যান্ডের বিভিন্ন প্রচারের মাধ্যমে সাংগঠনিকভাবে দান গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স অর্থাৎ জাতীয় সমাজকর্মী সমিতি, এটা হচ্ছে NASW। এই শব্দটার সঙ্গে তোমরা আরো বেশি পরিচিত হবে, যেমন COS, NASW এগুলা সংক্ষিপ্ত রূপ। এই সংক্ষিপ্ত রূপগুলো দিয়ে তোমাদের MCQ কোশ্চেন বলো, বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু এই টপিকসের উপরে বেশি হবে। তোমরা এই অধ্যায়ের সম্পর্কে ভালো ধারণা থাকলে তাহলে অবশ্যই সমাজকর্মের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে ভালো ধারণা থাকলে তাহলে সমাজকর্মের উদ্ভব ও বিকাশটা তোমাদের ভালোভাবে জানা থাকবে। অতএব তোমরা এই ক্লাসটার উপরে যখন আমরা যখন আলোচনা করছি, পরবর্তীতে এই ক্লাসকে নিয়ে তোমরা যখন স্টাডি করবে তখন অবশ্যই আমি আশা করছি তোমার এই ক্লাসটা তোমার স্টাডির ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করবে। তো ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স অর্থাৎ সমাজকর্মের পেশাগত শিক্ষা। অর্থাৎ সমাজকর্ম কি? সমাজকর্ম তো একটি সাহায্যকারী পেশা এবং বিজ্ঞানসম্মত জ্ঞান ধারণার উপরে ভিত্তি করেই গড়ে উঠেছে এই সমাজকর্ম বিষয়টা। তো সমাজকর্মের পেশাগত শিক্ষাকে সুসমন্বিত অর্থাৎ মানে ইন্টিগ্রেটেড একসঙ্গে করে, অর্থাৎ অনেকগুলা সেবা কর্মসূচি তুমি যখন একসঙ্গে করে তুমি প্রোভাইড করবে, মানুষকে দিবে, তখন কিন্তু এটা একটা শক্তিশালী ভাবে গড়ে তুলতে হবে। তো এই সুদৃঢ় ভিত্তিরূপের প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমেরিকায় 1952 সালে জাতীয় সমাজকর্ম শিক্ষা পরিষদ গঠন করা হয় এবং এই পরিষদ সমাজকর্মকে একক এবং স্বতন্ত্র পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যই সমাজকর্মের পেশাগত সংগঠনগুলোকে সমন্বিত করার পদক্ষেপ গ্রহণ করে। অর্থাৎ বিভিন্ন রকমের সংগঠন অর্থাৎ সমাজকর্ম ভিত্তিক যে সেবাসমূহ প্রদান করে যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলোকে সমন্বিত করার প্রেক্ষিতে এই পদক্ষেপ NASW সমিতি গঠন করার পদক্ষেপ গ্রহণ করা হয়। পেশাদার সমাজকর্মীদের বৃহত্তম সংগঠন জাতীয় সমাজকর্মী সমিতি 1955 সালে আমেরিকায় কর্মরত সমাজকর্মীদের বিভিন্ন পেশাগত সংগঠনের সমন্বয়ে গঠিত হয়। অর্থাৎ প্রথমে 1952 সালে আমেরিকায় এটা সমন্বিত করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা আসে এবং সেই প্রস্তাবনার উপরে ভিত্তি করেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং 1955 সালে আমেরিকায় কর্মরত অর্থাৎ সেই সময় কিন্তু অলরেডি বিভিন্ন রকমের এর আগে তোমাদেরকে ওভারসিয়ারের কথা বলেছিলাম। 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনে কিন্তু তোমার ওভারসিয়ার নিয়োগ করার কথা বলা হয়েছিল। সেই ওভারসিয়াররা পরবর্তীতে পেশাদার সমাজকর্মী হিসেবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পায় এবং সেই সকল কর্মরত সমাজকর্মীদের বিভিন্ন পেশাগত সংগঠনের মাধ্যমে সেই সমন্বয় করে এই প্রতিষ্ঠান গঠন করা হয়। আরো একটা আশার কথা, বর্তমান বাংলাদেশ সরকার সমাজকর্ম সংগঠনের উপরে একটা বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। আশা করছি এই পদক্ষেপ সমূহ যখন বাস্তবায়ন হবে, তোমরা যারা সমাজকর্ম অধ্যয়ন করবে, পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য সমাজকর্ম অধ্যয়ন করবে, পরবর্তীতে তোমাদের একটা বিশেষ কোঠা বিভিন্ন ধরনের সাংগঠনিক ক্ষেত্রে কোঠা ভিত্তিক তোমরা বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে NASW কিন্তু বাংলাদেশেও একটা বিশেষ ভূমিকা পালন করতে যাচ্ছে। তোমরা যারা অধ্যয়নরত আছো ভবিষ্যতে এই বিষয়ের উপরে উচ্চশিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে যখন এই বিষয়ে অধ্যয়ন করবে, সেই সময় কিন্তু তোমরা এই সুযোগ সুবিধাগুলো সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পাবে আশা করি। তো আমরা এই NASW
আর যে উদ্দেশ্য, আসলে এনএসডব্লিউ কি করতে চাচ্ছিল, কি করতে চায়। তো এনএসডব্লিউ এর মূল কার্যক্রম হচ্ছে, মানে মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজকর্ম সেবার প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন। অর্থাৎ যেহেতু এটা সংগঠন, সাংগঠনিক বিষয়, অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন সোশ্যাল ওয়ার্কার্স, অর্থাৎ অ্যাসোসিয়েশন মানে হচ্ছে সমিতি বা সংগঠন, সাংগঠনিক বিষয়ে চিন্তা ভাবনা করার আহ, চিন্তা নিয়েই কিন্তু এনএসডব্লিউ গঠন করা হয়। তো এনএসডব্লিউ জাতীয় সমাজকর্মী সমিতির প্রধান উদ্দেশ্য যেখানে প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন করবে, সেখানে সমাজকর্ম শিক্ষাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সমাজকর্ম শিক্ষা ও গবেষণার উন্নয়ন করতে হবে। সমাজকর্ম বিষয়ে জনগণের ধারণা বৃদ্ধি করতে হবে। সমাজকর্মীদের জন্য বেতন ভাতা দিয়ে কর্ম পরিবেশ ও অবস্থার উন্নয়ন করতে হবে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত ওইভাবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমরা যারা সমাজ কর্ম অধ্যয়ন করে সমাজকর্মের উপর উচ্চ শিক্ষা গ্রহণ করে এসে আমাদের অ্যাপ্লিকেশন বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু সেভাবে গ্রহণ করা হয়নি। একজন পেশাদার সমাজকর্মী হিসেবে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে, দলকে এবং সমষ্টিকে যখন সাহায্য করবে, তখন কিন্তু অবশ্যই তাকে প্রাতিষ্ঠানিকভাবে তার একটা যুগোপযোগী অবস্থান তৈরি করতে হবে, এবং প্রাতিষ্ঠানিকভাবে যদি তার অবস্থান যদি সেভাবে মানে গ্রহণ করা না হয় প্রাতিষ্ঠানিকভাবে, তাহলে সে তার পেশাগত দিকটাকে সে তার কাজে লাগাতে পারবে না। তো সেক্ষেত্রে সমাজকর্মীদের বেতন ভাতা দিয়ে কর্মপরিবেশ অবস্থার উন্নয়ন করাই হচ্ছে এনএসডব্লিউর মূল উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্যের কথা বলা হয়েছে যে পেশাগত মানদণ্ডের উন্নয়ন, অর্থাৎ সমাজকর্মী তো একজন পেশাদার ব্যক্তি, অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে সে একজন সার্টিফাইড, অর্থাৎ সে একজন পেশাদার সমাজকর্মী হিসেবে যখন একজন সমস্যাগ্রস্তকে সাহায্য করবে, তখন তাকে কিন্তু বিভিন্নভাবে তার পেশার মানদণ্ডের উন্নয়ন, অর্থাৎ সে পেশাকে সে কতটুকু মানে মানে উন্নত করেছে, বিভিন্ন গবেষণা, তারপর হচ্ছে শিক্ষা, এই ধরনের কর্মপ্রক্রিয়ার মাধ্যমে তার মানদণ্ডের উন্নয়ন করার করে তবেই সে যোগ্য সমাজকর্মী তৈরি হতে পারবে, এবং সেই সকল সমাজকর্মীদের যোগ্যতা প্রত্যায়ত্ত করতে হবে, অর্থাৎ মানে যেটা সার্টিফাইড, মানে সার্টিফিকেট দিতে হবে যে একজন সে উন্নত সমাজকর্মী হিসেবে সে একজন পেশাদার সমাজকর্মী হিসেবে সে প্রত্যায়িত হয়ে একজন প্রাতিষ্ঠানিকভাবে সমাজকর্ম পেশায় যোগদান করে সে সাহায্যকারী ব্যক্তিকে, সাহায্যপ্রার্থী ব্যক্তিকে সাহায্য করবে। তো বিশ্বের বিভিন্ন দেশে এই সকল পেশা হিসেবে সমাজকর্মের উন্নয়নের প্রচেষ্টা চালানোই হচ্ছে এনএসডব্লিউর মূল কাজ। তো এনএসডব্লিউ যে এই ধরনের সমাজকর্মী সমিতি, এনএসডব্লিউ মানে হচ্ছে জাতীয় সমাজকর্মী সমিতি। তো প্রত্যেকটা দেশেই যদি এনএসডব্লিউর কার্যক্রম প্রক্রিয়া যদি মানে সচলভাবে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা দেশে পেশাগতভাবে হোক, একজন সমাজকর্মী যখন পেশাগতভাবে যখন একজন সাহায্য প্রার্থীকে কাজ করবে, কিংবা এখনকার বর্তমান যুগের প্রধান চাহিদাই হচ্ছে মনোসামাজিক অবস্থার উন্নয়ন, অর্থাৎ শুধুমাত্র মানুষ মাত্রই কিন্তু শারীরিকভাবে দুর্বল না, তার মনোসামাজিক দিকটা একটা বিশাল বিরাট বড় একটা বিষয়। তো সেক্ষেত্রে একজন পেশাদার সমাজকর্ম ব্যক্তি শুধুমাত্র তার দৈহিক, মানসিক এবং সামাজিকভাবে সহায়তা করার ক্ষেত্রে তাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক বেশি শক্তিশালী ব্যবস্থা, মানে শক্তিশালী হয়ে গড়ে উঠতে হবে। সেক্ষেত্রে তার সমাজকর্ম শিক্ষা এবং গবেষণার উন্নয়নের দরকার। তো এনএসডব্লিউর উদ্দেশ্যগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম। তো তোমরা অবশ্যই এই টেক্সটের আওতায় আসবে, কারণ শুধুমাত্র ক্লাসের উপরে ভিত্তি করে কিন্তু পড়াশোনাটা অত বেশি মানে তোমাদের জন্য উপযোগী হবে না। সেক্ষেত্রে তোমরা নিজেরা অবশ্যই স্টাডি করবে, ক্লাস মানে বাসায় বসে স্টাডি করে আমরা তো আজ একটা ক্লাস নেওয়ার পর পরবর্তী ক্লাসের জন্য তোমাদের প্রস্তুতি নিতে বলা হয়। তো আমি গত ক্লাসে তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমি তোমাদের আরো কয়েকটা বিষয়ে আইন নিয়ে আলোচনা করব। তো আজকে তোমাদের সঙ্গে 1834 সালের দরিদ্র আইন সংস্কার নিয়ে আলোচনা করলাম। সিওএস অর্থাৎ চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, বেবারিস রিপোর্ট এবং এনএসডব্লিউ অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন সোশ্যাল ওয়ার্কার্স। তো এই প্রত্যেকটা টপিক গুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই বাসায় বসে এই টেক্সট গুলো নিয়ে একটু হলেও স্টাডি করবে।
তবেই তোমরা আমার ধারণা আরো বেশি উপকৃত হতে পারবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে। তো আজকে আমাদের ক্লাসে এই পর্যন্তই আলোচনার বিষয় ছিল। আমরা সামনের ক্লাসে তোমাদের এই অধ্যায়েরই আরেকটা অধ্যায় মানে বিষয় আছে, সেটা হচ্ছে শিল্প বিপ্লব। আমরা সামনের ক্লাসে শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই শিল্প বিপ্লবের উপরে একটু হলেও স্টাডি করবে, তাহলে খুব সহজে বিষয়টা তোমাদের ধরতে সুবিধা হবে। তো তোমরা সবাই ভালো থাকো, আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।